সেই সুদূর অতীতে আলহায়াত নামে এক নয়নাভিরাম প্রাচুর্যময় রাজ্য ছিল। রাজ্যের চতুর্দিকে বিস্তৃত সবুজ জঙ্গলের গভীরে ছিল এক শান্ত জনপদ, যেখানে আলজাবের নামে একজন কাঠের কারিগর জীবন ধারণ করতেন। আলজাবের ছিলেন অত্যন্ত কর্মঠ এবং সত্যবাদী এক মানব। সময় গড়িয়ে যখন তিনি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছালেন, তখন তার মনে এই ভাবনা এলো যে তার মৃত্যু আসন্ন। তাই জীবনযাপনের জরুরি কিছু উপদেশ তার যুবক পুত্র আরজানকে দিয়ে যাওয়া উচিত, যাতে সে আগামী জীবন স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করতে পারে। এক শুভক্ষণে আলজাবের তার পুত্র আরজানকে কাছে ডেকে আনলেন এবং বললেন, হে পুত্র আরজান, তুমি তো অবগত আছো যে এই বনের পূর্বসীমান্ত ঘেঁষে বিশাল এক আসমানছোঁয়া বৃক্ষ দাঁড়িয়ে আছে। আমার সারা জীবনে আমি সেই বৃক্ষকে কখনো স্পর্শ করিনি। আগামীকাল থেকে তুমি একাকী কাঠ সংগ্রহে যাবে, কারণ এই বৃদ্ধ পিতার শেষ সময় সমাগত। কিন্তু হে আমার প্রিয় পুত্র, খুব সতর্ক থেকো, তুমিও সেই আসমা বৃক্ষে কখনো কুড়াল চালাবে না। বনের ভেতর থেকে যা ইচ্ছা তুমি কেটে নিতে পারো, তবে সেই আসমা বৃক্ষে কখনো আঘাত হানো না। এই গুরুত্বপূর্ণ কথাগুলি বলার পর বৃদ্ধ আলজাবের তার চক্ষুযুগল চিরতরে বন্ধ করলেন। এই ঘটনার পর বহু মাস অতিবাহিত হয়ে গেল। এক সকালে আরজান কাঠ কাটার জন্য বনের অভ্যন্তরে প্রবেশ করল। সে সেই আসমা বৃক্ষটিকে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করল এবং মনের গহীনে চিন্তা করতে লাগল। এই বৃক্ষের মধ্যে এমন কি বিশেষ রহস্য লুকিয়ে আছে? দেখতে তো এটি অন্যান্য গাছের মতোই, সে ভাবল। তবে এটিকে কেন আমি কাটতে পারব না? এই জিজ্ঞাসা নিয়ে আরজান তার ধারালো কুড়ালটি উত্তোলন করল এবং সজোরে আসমা বৃক্ষের কাণ্ডে আঘাত করল। হঠাৎ করেই সেখানে এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। গাছটি তার মূল স্থান থেকে সরে গিয়ে কিছুটা দূরে অপসৃত হল। আরজান যখনই এক কদম সামনে অগ্রসর হল, গাছটিও আরও পেছনে সরে গেল। এই পরিস্থিতিতে আরজান বিস্ময়ে হতভাগ হয়ে গেল। সে দ্রুত পায়ে গাছটির দিকে দৌড়াতে শুরু করল এবং গাছটিও তার চেয়ে দ্রুত বেগে পালাতে লাগল। আরজান পরিশ্রান্ত হয়ে সেই নির্দিষ্ট স্থানে ফিরে এল, যেখান থেকে সে তার যাত্রা শুরু করেছিল। সে তার কুড়ালখানা কাঁধে রাখল এবং নিজ ঘোড়ায় আরোহণ করে ঘরের অভিমুখে যাত্রা শুরু করল। পথ চলতে চলতে রাত্রি নেমে এলো এবং চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল। আরজান তার ঘোড়াটিকে থামাল এবং সিদ্ধান্ত নিল যে সে এই স্থানেই রাত্রিটি অতিবাহিত করবে। সে তার ঘোড়াকে একটি গাছের সাথে আটসাট করে বাঁধল এবং নিজে উপরের দিকে উঠে একটি শক্ত ডালে আশ্রয় নিল। যখনই ভোরের আলো দেখা গেল, আরজান গাছ থেকে নিচে অবতরণ করল। কিন্তু এ কি দেখল সে? যেখানে তার ঘোড়াটিকে গতরাতে বাঁধা হয়েছিল, সেখানে কেবল হাড়গোড়ের একটি স্তূপ পড়েছিল এবং কয়েক কদম দূরত্বে সেই আসমা বৃক্ষটি দাঁড়িয়েছিল। আরজান তার কুড়ালখানা কাঁধে তুলে নিয়ে বলল, বেশ ভালো কথা, এখন থেকে আমি পদব্রজেই তোমাকে অনুসরণ করব। আসমা বৃক্ষ এবং আরজান উভয়ে একে অপরের পিছু পিছু চলতে চলতে পাহাড়ের চূড়া, গভীর উপত্যকা এবং বিশাল ময়দান অতিক্রম করতে থাকল। সন্ধ্যা নেমে এলো এবং দিনের উজ্জ্বলতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকল। এই রাত্রিটিও আরজান একটি গাছের উপরেই কাটালেন। পরের দিন আবার আরজান সেই আসমা বৃক্ষের পিছনে দৌড়াতে লাগল। অদ্ভুত সাক্ষাৎ ও আল ফারিসের আগমন। তৃতীয় দিনের শুরুতে এক চরম অদ্ভুত ঘটনা ঘটল, যার কারণে আরজান সেই আসমা বৃক্ষের কথা সম্পূর্ণ ভুলে গেল। হঠাৎ তার সামনে একটি বিশালকায় সাপ এবং এক মনোমুগ্ধকর হরিণ এসে পড়ল। সাপ ও হরিণটি ভয়ঙ্করভাবে যুদ্ধ করছিল। সাপটি হরিণটিকে গিলে ফেলার চেষ্টা করছিল, কিন্তু হরিণের দীর্ঘ শিংগুলি মাঝখানে এসে যাওয়ায় হরিণটি সাপের মুখের মধ্যে আটকে গিয়েছিল। আরজান তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে হতবাক হয়ে সেই স্থানে দাঁড়িয়ে থাকল। তার চিন্তাশক্তি যেন কাজ করছিল না। হরিণটি যখন আরজানকে দেখতে পেল, তখন সাহায্যের জন্য আর্তনাদ করে উঠল, বাঁচাও, বাঁচাও, আল্লাহর দোহায়, সাপটিকে হত্যা করো। আমি যতদিন বেঁচে থাকব ততদিন তোমার উপকার মনে রাখব। অনুগ্রহ করে শুধু এর শিং দুটি কেটে দাও। সাপটিও আরজানকে ডেকে বলল, আমি তোমাকে সম্পদের মালিক করে দেব। এই কথা বলেই সাপটি আরজানের পাশে পাশে চলতে শুরু করল। তারা দুজন পথে কথা বলতে বলতে চলতে থাকল। তাদের চলার পথে একটি হ্রদ এসে পড়ল। সাপটি বলল, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি একটু স্নান করে সতেজ হয়ে আসি। যদি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে তাহলে ভয় পেও না। এই বলে সাপটি পানির মধ্যে ঝাঁপ দিল। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড এক ঝড় শুরু হল। চিৎকার করতে থাকা বাতাসের সাথে বৃষ্টিও বর্ষিত হতে লাগল। বিদ্যুৎ চমকাচ্ছিল এমন তীব্রভাবে যেন মনে হচ্ছিল আকাশ বিদীর্ণ হয়ে যাবে। কালো মেঘের দল একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে প্রবল বজ্রধ্বনি সৃষ্টি করছিল। যতক্ষণ সাপটি জলের মধ্যে স্নান করল, এই দৃশ্য চলতে থাকল। যেই মুহূর্তে সে জলে থেকে বাইরে এলো, ঝড়টি থেমে গেল এবং চারদিকে নিস্তব্ধতা বিরাজ করল।
সাপ আরজানকে জানালো, স্নান করার ফলে আমার সকল ক্লান্তি দূর হয়েছে, এখন আমাদের যাত্রা আরামদায়ক হবে। তারা দুজন আবার চলতে শুরু করল। পথের দুপাশে নানা প্রকারের মনোরম ফুল ফুটেছিল। কখনো তারা সেগুলোকে তুলছিল, কখনো হাসছিল এবং কখনো গান গেয়ে নেচে নেচে তারা সামনে এগিয়ে চলল। অবশেষে তারা একটি গৃহ দেখতে পেল। সাপটি আরজানকে বলল, এটা আমার আম্মাজানের আবাস, আমরা এই বাড়িতেই প্রবেশ করছি। যখন আমার আম্মাজান জানতে পারবেন যে তুমি আমার প্রিয় বন্ধু, তখন তিনি আনন্দিত হয়ে তোমাকে সুস্বাদু আহার করাবেন। আরজান উত্তর দিল, কিছু খেতে পেলে তো সত্যি চমৎকার হবে। সাপ তাকে উপদেশ দিয়ে বলল, সাবধান, কোনো কিছুই খেও না, বরং আমার আম্মাজানকে বলো যে আমাকে যেন আম গাছের ডালে ঝোলানো ছোট আয়নাটি দিয়ে দেন। কথাবার্তা বলতে বলতে তারা ঘরের ভেতরে প্রবেশ করল। সাপ দরজায় মৃদু আঘাত করল। সাপের আম্মাজান দ্রুত দরজা খুলে দিলেন। পুত্রকে কেমন আছে জিজ্ঞাসা করার পর তিনি জানতে চাইলেন যে তার সাথে এই বিদেশি অপরিচিত ব্যক্তিটি কে। সাপ উত্তর দিল, আম্মাজান, এ আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আরজান, সে আমার জীবন রক্ষা করেছে। তাহলে হে পুত্র, তাকে ভেতরে নিয়ে এসো, দুধ এবং উত্তম খাদ্য পরিবেশন করে তার যত্ন করো, মা বললেন। আরজান ঘরের ভেতরে গেল ঠিকই, কিন্তু সে খাবার খেতে অস্বীকার করল এবং এই অজুহাত দেখালো যে তার ক্ষুধা নেই। কিন্তু হে পুত্র, তুমি আমার ছেলের বন্ধু, আমি তোমাকে কিছু না খাইয়ে কিভাবে যেতে দিতে পারি? আচ্ছা, যদি কিছুই না খাও তবে কোনো উপহার গ্রহণ করো, সাপের মা বললেন। আরজান সংকোচ নিয়ে বলল, আপনার কাছে একটি বস্তু আছে যা আমি পেলে আমার এই পথ চলা সহজ হবে। বৎস, নামটি বলো, আমি তৎক্ষণাৎ দিয়ে দেব, মা বললেন। ওই যে সামনে আমগাছের ডালে যে ছোট আয়নাটি ঝুলছে সেটা আমাকে দিয়ে দিন, আরজান বলল। তুমি তো একটি সাধারণ জিনিস চাইছ, তোমার পছন্দ বেশ অদ্ভুত, মা বললেন। কি করব, এই সাধারণ আয়নাটিই আমার কাজে আসবে, আরজান উত্তর দিল। আচ্ছা পুত্র, মা শুধু এইটুকু বলেই আয়নাটি গাছ থেকে পেরে আরজানকে দিয়ে দিলেন। সাপ এবং তার আম্মাজানের কাছ থেকে অনুমতি নিয়ে আরজান আবার তার সফরের পথে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে ভাবনা এলো যে সাপ কেন তার আম্মাজানকে দিয়ে তাকে এই আয়নাটি দেওয়ালো। নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর উদ্দেশ্য আছে। এই চিন্তা করে সে পকেট থেকে আয়নাটি বের করল। সে সেটির পেছনের দিকটা খুব ভালোভাবে দেখল, তারপর উল্টোপাল্টা করে তাতে নিজের মুখটি দেখার চেষ্টা করল। কিন্তু আয়নার মধ্যে সে তার চেহারার বদলে এক পরীকে দেখতে পেল। সেই পরী অত্যন্ত বিনম্রভাবে ঝুঁকে তাকে বলল, হে রাজকুমার, আপনার কি আদেশ? এই অবিশ্বাস্য ঘটনায় আরজানের জ্ঞান যেন উড়ে গেল। সে 1 মিনিট পর্যন্ত নির্বাক দাঁড়িয়ে রইল। বিস্ময়ের কারণে তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। অনেক সময় পরে সে বুঝতে পারল যে পরী তাকে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করছে। সেই মুহূর্তে আরজান প্রবল ক্ষুধা অনুভব করছিল। আমার ক্ষুধা পেয়েছে, কিছু খাবার প্রয়োজন, সে বলল। তার মুখ থেকে শব্দটি উচ্চারিত হওয়ার মাত্রই আরজানের সামনে একটি সুসজ্জিত দস্তরখান, খাবার বিছানো কাপড় বিছিয়ে গেল, যার উপরে নানা রকমের খাবার রাখা ছিল। পরীটি অদৃশ্য হয়ে গেল। খাবারগুলো ছিল এতই মুখরোচক যা হতভাগ্য আরজান তা কল্পনাও করতে পারত না। তাহলে আয়নার এই ক্ষমতা, আরজান মনে মনে ভাবল। নিঃসন্দেহে এটি এক জাদুকরী আয়না। সে পকেট থেকে আবার সেই আয়নাটি বের করল এবং তাতে দৃষ্টিপাত করল। পরী আবার উপস্থিত হয়ে বলল, হে রাজকুমার, আপনার কি হুকুম? এবার বেচারা আরজান কিছুই ভেবে পাচ্ছিল না যে কি চাইবে। হঠাৎ তার খেয়াল হলো যে তার যত্ন আত্মীয় একজন রাজপুত্রের মতোই হচ্ছে। একজন রাজপুত্রের জন্য একটি প্রাসাদও তো থাকা দরকার। সে জোরে বলল, আমার প্রাসাদ কোথায়? চোখের পলকে সে একটি অত্যন্ত চমৎকার প্রাসাদে প্রধান প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল। সে রাজকীয় ভঙ্গিতে হাঁটতে হাঁটতে এবং প্রাসাদের সজ্জা দেখতে দেখতে ভেতরে গেল। বিশাল কক্ষগুলিতে মূল্যবান গালিচা পাতা ছিল, দরজাগুলিতে ভারী পর্দা ঝুলছিল। আরজান আয়নার অলৌকিক ক্ষমতা দেখে আশ্চর্য হচ্ছিল। সে মনে মনে ভাবল, এই প্রাসাদে বসবাসের জন্য আমার সাথে আমার স্ত্রী থাকাটাও খুব জরুরি। আর এই স্ত্রী যদি রাজার কন্যা হন তাহলে তো আহা। এই চিন্তাটি আসতেই আরজান আয়নায় তাকাল। পরী হাজির হয়ে জিজ্ঞেস করল, সরকার, আপনার কি নির্দেশ? রাজকন্যাকে এখানে নিয়ে এসো, আরজান তাৎক্ষণিক নির্দেশ দিল। পরের মুহূর্তেই রাজকুমারী ফারিহা তার পাশে উপস্থিত ছিল। আরজান তাকে লাভ করে অত্যন্ত আনন্দিত হয়ে সেই দিনই তাকে বিবাহ করে নিল। রাজকুমারী ফারিহার এভাবে অকস্মাৎ অন্তর্ধানের কারণে রাজকীয় মহলে প্রচণ্ড বিশৃঙ্খলা সৃষ্টি হল। ভৃত্যরা প্রাসাদের কোনায় কোনায় খুঁজে দেখল, কিন্তু রাজকুমারীর কোথাও কোনো সন্ধান পাওয়া গেল না। অবশেষে রাজা নির্দেশ দিলেন যে সমগ্র রাজ্যে ঘোষণা করে দেওয়া হোক যে যে ব্যক্তি রাজকুমারীকে খুঁজে দেবে তাকে মুখ মাঙা পুরস্কার দেওয়া হবে।
রাজকুমারীর ফিরে আসার আশা যখন প্রায় শেষ হয়ে গিয়েছিল তখন একদিন মালিকা হালিমা নামে এক বৃদ্ধা মহলে এলেন। তিনি জানালেন যে তিনি রাজকুমারীর বিষয়ে বাদশাহের সাথে কথা বলতে চান। মালিকাকে তৎক্ষণাৎ বাদশাহের সামনে পেশ করা হলো। মালিকা বলতে শুরু করলেন, মহারাজ, আপনার রাজ্যে রাজকুমারীর কোথাও সূত্র পাওয়া যায়নি। এতেই প্রমাণিত হয় যে সে এমন কোনো দেশে চলে গেছেন যা 7 সমুদ্রের ওপারে। এমনকি এটাও সম্ভব যে সে এমন জায়গায় আছেন যা মানুষের কল্পনারও বাইরে। বাদশাহ অস্থির হয়ে জানতে চাইলেন, আপনার পরিকল্পনা কি? প্রথমত, আপনি একটি কাঠের সিন্দুক তৈরি করান। তারপর সেই সিন্দুকের উপরে দস্তার একটি আস্তরণ লাগান। সিন্দুকটি এত বড় হওয়া চাই যে আমি তাতে বসতে এবং শুইতে পারব, এবং আমার জন্য 9 দিনের খাদ্য সামগ্রীও রাখা যাবে। যখন আমি তার ভেতরে প্রবেশ করব তখন আপনি তার ঢাকনাটি খুব মজবুতভাবে বন্ধ করে খোলা সাগরে নিক্ষেপ করে দেবেন। বাদশাহ যেখানেই সামান্যতম আশার আলো দেখতে পেতেন সেখানেই প্রফুল্ল হয়ে উঠতেন। তিনি সেই মুহূর্তেই সিন্দুকটি তৈরি করার হুকুম দিলেন। তারপর মালিকাকে সিন্দুকের ভেতরে বসানো হলো এবং 9 দিনের খাদ্য তাতে রেখে ঢাকনাটি ভালো করে বন্ধ করে সমুদ্রের বুকে ফেলে দেওয়া হলো। সমুদ্রের ঢেউগুলি দ্রুত সিন্দুকটিকে বিশাল জলরাশির মধ্যে নিয়ে গেল। সিন্দুকটি দিন রাত পানির ঢেউয়ের উপর দুলতে দুলতে এবং ভাসতে ভাসতে চলল। অবশেষে একদিন ভোরের সময় সমুদ্রের কিনারে মৎস্যজীবীরা যখন জাল ফেলল তখন তাদের দৃষ্টি সেই সিন্দুকটির উপর পড়ল। এই তীরটি সেই রাজ্যের ছিল যেখানে আরজানের প্রাসাদ উপস্থিত ছিল। মৎস্যজীবীরা দড়ির সাহায্যে সেই ভারী সিন্দুকটিকে তীরের দিকে টেনে আনল। সিন্দুকটি খুলে দেখার আগ্রহ সবারই মনে ছিল। তাড়াতাড়ি ঢাকনাটি তোলা হলো। দেখা গেল ভেতরে মালিকা হালিমা বসে আছেন। মালিকা হালিমা তার নিজের সম্পর্কে একটি খুবই করুণ গল্প শোনালেন। তিনি জানালেন যে তার 2 মন্দ পুত্র তাকে সিন্দুকের মধ্যে আবদ্ধ করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, যাতে তারা এই বৃদ্ধা মায়ের হাত থেকে মুক্তি পেতে পারে। মালিকা তার কাহিনী বলতে বলতে সাথে সাথে কান্নাও করছিল। মৎস্যজীবীদের মালিকার এই দুর্দশার ওপর দয়া হল। মালিকা বললেন যে তারা যেন তাকে বাদশাহের কাছে নিয়ে যায়। যদি তিনি দয়ালু হন তাহলে নিশ্চয়ই তাকে সাহায্য করবেন। মৎস্যজীবীরা মালিকা হালিমাকে আরজানের মহলে নিয়ে গেল। সেখানে গিয়ে তিনি বাদশাহের সাথে কথা বলার অনুমতি চাইলেন, কিন্তু তাকে বাদশাহের বদলে রানীর কাছে নিয়ে যাওয়া হলো। এই রানীই ছিলেন সেই রাজকুমারী ফারিহা, যার সন্ধানে মালিকা সেখানে পৌঁছেছিলেন। তিনি তাকে প্রথম দেখাতেই চিনে নিলেন। তিনি রানী ফারিহাকে সেই দুঃখভরা গল্পটি শোনালেন যা তিনি মৎস্যজীবীদের শুনিয়েছিলেন। তারপর তিনি রানীকে অনুরোধ করলেন যে তাকে যেন মহলে মাথা গোজার ঠাঁই দেওয়া হয়, তিনি তার সেবা করবেন। রানী ফারিহা তার স্বামী আরজানের সাথে কথা বললেন এবং যখন তিনি সম্মতি দিলেন তখন তিনি মালিকাকে নিজের কাছে রেখে নিলেন। মালিকা মহলে থাকতে লাগলেন। 1 মাস ব্যতিবাহিত হয়ে গেল। মালিকাকে কোনো কাজই করতে হতো না। মহলের কোনো ভৃত্যও কাজ করত না। সমস্ত কাজ নিজে থেকেই সম্পন্ন হয়ে যেত। মহলের প্রতিটি অংশ পরিচ্ছন্ন এবং উজ্জ্বল থাকত। যখন খাবারের সময় আসত তখন সুস্বাদু খাবার আপনা আপনিই হাজির হতো। যখন আরজান বাড়িতে উপস্থিত থাকত না তখন মালিকা রানী ফারিহার সাথে দীর্ঘ সময় ধরে গল্প করতেন। তিনি রানীকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতেন যে ঘরের কাজ কে করে, বাজার থেকে মালপত্র কে নিয়ে আসে, বাসনপত্র কে পরিষ্কার করে যায় এবং খাবার কে প্রস্তুত করে। মালিকা যে কোনো উপায়ে রানীকে দিয়ে এই গোপন রহস্যটি প্রকাশ করাতে চাইছিলেন, কিন্তু এই সমস্ত বিষয় রানী ফারিহা নিজেই জানতেন না। জাদুর আয়নার ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। তিনি উত্তর দিতেন, আমার স্বামী এই বিষয়গুলো জানেন, আমি জানি না। মালিকা চতুরতার সাথে বলতেন, রানীজি, আপনি তো তার স্ত্রী, তিনি আপনাকে কেন বলেন না যে ঘরের কাজ কে করে? আমি তো হতবাক যে আপনি কেমন স্ত্রী এবং তার আপনার প্রতি কেমন ভালোবাসা যে তিনি আপনার কাছ থেকে এই রহস্যটি গোপন রাখেন। এই রহস্যটি জানা আপনার অধিকার। মালিকা সবসময় তাকে এই ধরনের কথা বুঝিয়ে যেতেন। রানী ফারিহা সরলমতি ছিলেন। তিনি মালিকের কথাবার্তায় প্রভাবিত হলেন এবং অস্থির থাকতে লাগলেন। এক রাতে সুযোগ পেয়ে তিনি তার স্বামীকে জিজ্ঞাসা করলেন, আমারও তো কিছু জানা প্রয়োজন যে মহলের এত সব কাজ কে সম্পন্ন করে। আপনি কেমন ভালো স্বামী যে আপনার স্ত্রীকে মনের কথা বলেন না? আরজান তার স্ত্রীর কথা অমান্য করলেন না এবং আনন্দের সাথে জাদুর আয়নার সমস্ত ঘটনা বলে দিলেন। রানী ফারিহা আয়নাটি হাতে তুলে নিলেন। তিনি মনোরঞ্জনের জন্য তাতে তাকাতেন তো পরী উপস্থিত হতো এবং জিজ্ঞেস করত, রানী সাহেবা, কি আদেশ? রাজকুমারী তার মনকে খুশি রাখার জন্য পরীকে এদিক ওদিক পাঠাতেন এবং আনন্দ পেতেন। পরের দিন যখন আরজান বরাবরের মতো ঘুরতে চলে গেল এবং মালিকা রানী ফারিহার কাছে এসে বসল, তখন রানী তাকে জাদুর আয়নার পুরো কাহিনী বলে শোনালেন। মালিকা চতুরতার সঙ্গে এটাও জিজ্ঞেস করলেন যে আয়নাটি কোথায় রাখা হয় এবং কিভাবে ব্যবহার করা হয়।
সুযোগ পাওয়া মাত্রই মালিকা জাদুর আয়নাটি চুরি করে নিলেন এবং পরীকে ডাকলেন। পরী হাজির হতেই জিজ্ঞেস করল, হে সম্মানিতা মহিলা, আপনার কি আদেশ? মালিকা তাৎক্ষণিক বললেন, আমাকে এবং রাজকুমারীকে বাদশাহের প্রাসাদে ফিরিয়ে দাও। এক পলকে দুজনেই বাদশাহের মহলে উপস্থিত হল। মালিকা আবার আয়নার পরীকে ডাকলেন এবং নির্দেশ দিলেন, জাদুর প্রাসাদটিকে ছাইয়ে স্তূপে পরিণত করা হোক। সেই মুহূর্তেই আরজানের জাদুর প্রাসাদ ছাইয়ের স্তূপে রূপান্তরিত হল। আরজান ঘুরতে বাইরে গিয়েছিল। দুপুরে সে ফিরে এলো তো না ছিল প্রাসাদ, না রাজকুমারী ফারিহা, শুধু এক স্তূপ ছাই পড়েছিল। সে মাথা চেপে ধরে বসে পড়ল। এখন কি করা যায়? বিড়াল রানী ও ইঁদুরের রাজা চিকু। রাজকুমারী ফারিহা তার পিতার মহলে যাওয়ার আগে কাঁচা মাংসের একটি টুকরো জাদুর মহলের বিড়াল রানীর সামনে ফেলেছিল। মহলটি যখন জ্বলে যায় তখন বিড়াল রানী কোনো মতে রক্ষা পেয়ে গেল। এখন সে মাংসের টুকরোটি খুঁজে বেড়াচ্ছিল। আরজানও সেই মাংসের টুকরোটি অনুসন্ধান করতে লাগল। টুকরোটি খুব তাড়াতাড়ি পাওয়া গেল। আরজান সেই টুকরোটিকে দুটি অংশে বিভক্ত করল। একটি অংশ বিড়াল রানীর সামনে ফেলে দিল এবং অন্য অংশটি নিজের পকেটে রেখে দিল। এখন এই টুকরোটি রাজকুমারী ফারিহার স্মারক চিহ্ন হিসেবে অবশিষ্ট রইল। সেটিকে পকেটে ভরে সে রাজকুমারীর তল্লাশে বেরিয়ে পড়ল। সে একটানা চলতে থাকল। পাহাড়, পর্বত এবং সমতল ভূমি, নদী, নালা, বৃহৎ নদ এবং সমুদ্র। তার দৃঢ় সংকল্পের সামনে কোনো কিছুই বাধা হতে পারল না। সে শুধু এগিয়ে চলল। অবশেষে একদিন সে সেই রাজ্যে পৌঁছে গেল যেখানকার বাদশাহ রাজকুমারী ফারিহার পিতা ছিলেন। আরজান সোজা রাজকীয় মহলে গেল এবং রাজকীয় রান্নাঘরের চাকরির জন্য আবেদন করল। সৌভাগ্যবশত রাজকীয় রান্নাঘরে বাসনপত্র ধোয়ার জন্য একটি সহকারীর প্রয়োজন ছিল। আরজানের কাজটি জুটে গেল। এখন সে কোনো না কোনো উপায়ে রাজকুমারী ফারিহার সাথে দেখা করার সুযোগের সন্ধান করতে লাগল। সে সবসময় সতর্ক থাকত। এই খবর সে পেয়ে গিয়েছিল যে রাজকুমারী মহলে ফিরে এসেছেন। একদিন হঠাৎ রাজকীয় রান্নাঘরের বৃদ্ধ প্রধান রাঁধুনি বিক্রম অসুস্থ হয়ে পড়লেন। আরজান তাকে বলল, বড় ভাই, আপনি শুধু দেখতে থাকুন, আমি সমস্ত খাবার তৈরি করে থালাতে সাজিয়ে দেব। বৃদ্ধ বিক্রম সম্মত হলেন। আরজান রাজকীয় রাঁধুনির বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী খাবার তৈরি করল এবং রাজকুমারীর থালাতে সেই মাংসের ছোট টুকরোটিও রাখল যা সে জাদুর মহল থেকে এনেছিল। রাজকুমারী ফারিহাও তার স্বামীর সাথে বিচ্ছেদের কারণে খুব অশান্ত এবং দুঃখিত ছিলেন। তিনি সবসময় চিন্তা করতেন যে আরজানকে কিভাবে খুঁজে বের করা যায়। সময় যত যাচ্ছিল তার সাথে দেখা হওয়ার আশা তত কম হচ্ছিল। যখন তিনি তার থালায় সেই মাংসের টুকরোটি দেখলেন তখন প্রথমে তিনি বিচলিত হলেন, তারপর তার হৃদয় আনন্দে স্পন্দিত হতে লাগল। তার তাৎক্ষণিক মনে হল যে তার স্বামী এই মহলেই উপস্থিত আছেন এবং এখন তার সাথে সাক্ষাৎ কঠিন হবে না। রাজকুমারী ফারিহা রাঁধুনিকে ডেকে পাঠালেন এবং তার খাবারের খুব প্রশংসা করলেন। তারপর জিজ্ঞেস করলেন, রান্নাঘরে কি নতুন কোনো লোক কাজে রাখা হয়েছে? কারণ কাজ আগের চেয়ে অনেক উন্নত মনে হচ্ছে। বিক্রম হাতজোড় করে বললেন, রাজকুমারী জি, আমি বৃদ্ধ এবং অসুস্থ। আজ আমার দ্বারা কাজ করা সম্ভব হচ্ছিল না, তাই আমি আমার নওজোয়ান সহকারীকে দিয়ে খাবার তৈরি করিয়েছি। এই নওজোয়ান কিছুদিন আগেই কাজে এসেছে। ভালো ছেলে বেচারা। রাজকুমারী বললেন, বড় ভাই, আপনি যান, আপনার শরীর ভালো নেই। আমার চা সেই নওজোয়ানের হাত দিয়ে পাঠিয়ে দেবেন। যখন স্বামী স্ত্রী এত দীর্ঘ বিচ্ছেদের পর পুনরায় মিলিত হলেন তখন তাদের আনন্দের কোনো সীমা ছিল না। রাজকুমারী ফারিহা এক এক করে প্রতিটি ঘটনা তার স্বামীকে শোনালেন এবং তিনিও তার কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করলেন। এখন দুজন পরামর্শ করলেন যে কোনোভাবে জাদুর আয়নাটিকে আবার হস্তগত করতে হবে যাতে তারা পুনরায় নিজেদের মহলে ফিরে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু জাদুর আয়না তো মালিকা হালিমার দখলে ছিল এবং সে সবসময় মহলে রাজকুমারীর পাশাপাশি থাকত। মালিকা আরজানকে দেখতেই চিনে ফেললেন, কারণ সে এখন রাজকুমারীর খাবার এবং চা নিয়ে আসত। মালিকা আয়নার পরীকে ডাকলেন এবং আদেশ দিলেন যে আরজানকে তার জ্বলে যাওয়া মহলে ফিরিয়ে দেওয়া হোক। পরের মুহূর্তেই আরজান ছাইয়ের স্তূপের ওপর বসেছিল। এখন সে ছিল আর তার বিড়াল রানী, দুজন একে অপরের সহচর ছিল। এবার বিড়াল রানীর কথা শুনুন। যখন মহলটি পুড়ে ছাই হয়ে গেল এবং আরজানও চলে গেল তখন বিড়াল রানীর খিদে লাগল। বাধ্য হয়ে সে ইঁদুর ধরে ধরে খেতে শুরু করল। যখন আরজান ফিরে এলো তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল, এমন যে ইঁদুরের রাজা চিকুর বাহিনী প্রায় নিঃশেষ হয়ে যেতে চলেছিল।
এক এক করে বিড়াল রানী তার বাহিনীর সমস্ত সিপাহীকে খেয়ে ফেলেছিল। যখন ইঁদুরের রাজা চিকু জানতে পারল যে মানুষের রাজা তার রাজ্যে ফিরে এসেছেন, তখন সে ভাবল যে ন্যায় বিচারের জন্য রাজার কাছে যাওয়া উচিত। সে আরজানের কাছে গেল এবং চিঁ করে বলল, আল্লাহর ওয়াস্তে আমার সাহায্য করুন। যদি আপনার বিড়াল এইভাবে ইঁদুর মারতে থাকে তো আমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাব। আরজান বলল, আমি তো বিড়ালকে এখান থেকে সরিয়ে দেব, কিন্তু আমার দুঃখ কে দূর করবে? ইঁদুর বলল, বলুন আপনার কি কষ্ট, হয়তো আমি আপনার কোনো কাজে আসতে পারি। এই কথায় আরজান শুরু থেকে শেষ পর্যন্ত সব কাহিনী শোনালেন, জাদুর আয়নার ব্যাপারে, রাজকুমারী ফারিহা এবং মহলের ব্যাপারে। সব শেষে সে সেই মালিকা হালেমার কথাও বললেন, যার চতুরতার কারণে সে এই দুর্দশায় পড়েছে। ও, তাহলে এই হচ্ছে আসল ঘটনা। ইঁদুরের রাজা চিকু চি করে লেজ নাড়াল। আপনি আপনার বিড়াল থেকে আমার বেঁচে থাকা সিপাহীদের রক্ষা করুন, আমি আমার সিপাহীদের পাঠিয়ে জাদুর আয়নাটি আনার ব্যবস্থা করব। আরজানের সাথে আলোচনার পর ইঁদুরের রাজা চিকু তার সমস্ত ইঁদুরকে ডেকে বলল যে সেই ইঁদুরগুলো এগিয়ে আসুক যারা রাজার মহলে প্রায়শই যাতায়াত করে। যখন সেই ইঁদুরগুলো এগিয়ে এলো তখন সে জিজ্ঞেস করল, কোন কোন ইঁদুর মালিকা হালিনাকে চেনে? একটি খোঁড়া ইঁদুর টুন্নু এগিয়ে এলো এবং বলল, হুজুর, আমি সেই দুষ্টা মহিলার ঘরে খাবারের তল্লাশে যাই। জাদুর আয়না আমি প্রায়শই তার হাতে দেখেছি। আমি খোঁজ নেব যে সে আয়নাটি কোথায় রাখে। তবে তোমাকে এই মুহূর্তে সেখানে গিয়ে আয়নার সন্ধান করার আদেশ দেওয়া হচ্ছে, যেভাবেই হোক ওটাকে ওখান থেকে নিয়ে এসো। চিকু বলল। খোঁড়া ইঁদুর টুন্নু তার রাজার পায়ে হাত দিয়ে সালাম করল এবং বলল, মহারাজ, আপনার আদেশ আমার মাথার উপর, কিন্তু আমার সাথে কয়েকটি ইঁদুর পাঠিয়ে দিন, তারা প্রয়োজনের সময় আমাকে সাহায্য করবে। ইঁদুরের রাজা চিকু তার কথা মেনে নিল। খোঁড়া ইঁদুর টুন্নু একটি ইঁদুরের পিঠে চড়ে রওনা দিল। বাকি ইঁদুরগুলো তার সাথে সাথে চলছিল। চলতে চলতে তারা ৭ সমুদ্র পার হয়ে বাদশাহের রাজ্যে পৌঁছে গেল। প্রথমে রাজকীয় মহলে প্রবেশ করল এবং তারপর মালিকার ঘরে ঢুকে পড়ল। এটা রাতের খাবারের সময় ছিল। সেই চতুর মহিলা খাবার গ্রহণে ব্যস্ত ছিল। ইঁদুরগুলো নিঃশব্দে মালিকার ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে লাগল। তারা মালিকার প্রতিটি গতিবিধি মনোযোগ সহকারে দেখছিল। খুব তাড়াতাড়ি তারা জানতে পারল যে আয়নাটি মালিকার বালিশের নিচে রাখা আছে। বিছানায় বসার আগে মালিকা প্রায় ১০০ বার আয়নাটি তুলে তুলে দেখলেন। যখন তীব্র ঘুম তাকে পেয়ে বসল, তখন বালিশে মাথা রাখতেই তিনি ঘুমিয়ে গেলেন এবং নাক ডাকতে লাগলেন। মালিকার নাক ডাকার শব্দে ইঁদুরদের তার ঘুমিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হল। ৩টি ইঁদুর লাফ দিয়ে বিছানায় উঠে গেল। খোঁড়া ইঁদুর টুন্নু তার লেজটি মালিকার নাকে প্রবেশ করাল। মালিকার হাঁচি আসতে শুরু করল। অন্য ২টি ইঁদুর, যারা তাদের কাজে খুব দক্ষ ছিল, তারা দ্রুত এগিয়ে গেল। আর যেই মালিকা হাঁচি দেওয়ার জন্য মাথা তুলল, তারা বালিশের নিচ থেকে জাদুর আয়নাটি টেনে বের করে আনল। ইঁদুরগুলো আয়না নিয়ে তাদের রাজা চিকুর কাছে পৌঁছে গেল। ইঁদুরের রাজা অত্যন্ত আনন্দিত হল এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী আরজানকে তার আয়নাটি ফিরিয়ে দিল। আরজান তাকে আন্তরিক ধন্যবাদ জানাল এবং বিড়াল রানীকে বগলে চেপে ধরে যাত্রা শুরু করল। কিছুটা দূরে গিয়ে সে আয়নাটিকে বের করল এবং পরীকে ডাকল। পরী আসতেই মাথা ঝুঁকিয়ে বলল, আমার রাজকুমার, আপনার কি আদেশ? আরজান বলল, আমার জন্য চমৎকার একটি রাজকীয় পোশাক আনো, একটি সুন্দর ঘোড়া এবং এক বিশাল সেনাবাহিনীও হাজির করো। কিছুক্ষণ পর সে রাজকীয় পোশাকে সজ্জিত হয়ে এবং বিশাল বাহিনী নিয়ে রাজার শহরের দিকে এগিয়ে যাচ্ছিল। রাজা যখন আরজানের ঠাটবাট, জাকজমক এবং সেনাবাহিনীর খবর পেলেন, তখন তিনি তার সাথে তার কন্যার বিবাহ দিতে রাজি হলেন। নওজোয়ান আরজান এবং রাজকুমারী ফারিহার জমকালোভাবে বিবাহ সম্পন্ন হল। একটি বিশাল ভোজের আয়োজন করা হল। সমগ্র দেশে প্রদীপ জ্বালানো হল এবং হাজার হাজার অতিথিকে মহলে আতিথেয়তা দেওয়া হল। এখন চতুর মালিকা হালিমার কথা শুনুন। আরজান আয়নার পরীকে ডাকল এবং আদেশ দিল যে মালিনীকে তার দুষ্কর্মে চরম শাস্তি দেওয়া হোক। মালিনী সেই মুহূর্তেই মহল থেকে উধাও হয়ে গেল এবং তারপর আর কখনো তাকে দেখা গেল না। আরজান এবং রাজকুমারী ফারিহা জাদুর আয়নার সাহায্যে আবার তাদের নয়নাভিরাম প্রাসাদ তৈরি করলেন। দুজন স্বামী স্ত্রী তাদের মহলে অত্যন্ত সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। আরজান ইঁদুরের রাজা চিকুকে তার মহলে আমন্ত্রণ করলেন এবং তাকে বিপুল পরিমাণ উপহার দিলেন। সে প্রতিজ্ঞা করল যে এখন থেকে বিড়াল রানী কখনোই ইঁদুর মারবে না।
ইঁদুরের রাজা চিকু খুব খুশি হয়ে তার রাজ্যে ফিরে গেল। আরজান এবং ফারিহা জাদুর আয়নার সাহায্যে সব সময় কেবল ভালো কাজের জন্য করল। তারা তাদের রাজ্যের দরিদ্র মানুষদের সাহায্য করলেন, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল নির্মাণ করলেন এবং সকলকে সুখী রাখলেন। এবং এইভাবেই আরজান এবং রাজকুমারী ফারিহা তাদের মনোমুগ্ধকর প্রাসাদে বিড়াল রানীর সাথে অত্যন্ত সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন।